দাদা এবং ভাইয়ের সম্পর্ক। যার সাথে আমার সম্পর্ক এই দাদা ভাইয়ের, সে আর আমি একসাথে থাকতাম একটা সময়। লোকে বলে দুঃসম্পর্কের দাদা ভাই। আমি বলি অতি নিকটের সম্পর্ক। কেন বললাম অতি নিকটের সম্পর্ক? কারণ হচ্ছে কোনো এক পূর্বজন্মের হয়তো সম্পর্ক ছিল। যদি মুখ্য কারণ বা প্রমাণ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিছু কর্মানুসারে, গুণগত মান অনুসারে আমরা এটাকে ধরতে পারি। তো আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি, জ্বর হয়েছে, শরীর ভীষণ দুর্বল। তো তখন আমি সকালবেলায় পায়খানা গেছি। আমাদের যে ঘরটি ছিল সেখান থেকে পায়খানার দূরত্ব একটু দূরে, সামান্য দূরে। তো আমি ধীরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখলাম পায়খানা ঘরে প্রবেশ করবার পূর্বেই সে আমার জন্যে জলের পাত্র, জল ভরে এনে এগিয়ে দিচ্ছে। আমি বললাম, তুমি এটা কি করছো? এটা তো ঠিক নয়। তা বলছে, আরে ঠিক আছে ঠিক আছে। এই বলে সে তো তার সেবা কাজ করলো। তারপরে সে বাইরে চলে গেল। যাক, যথারীতি আমি ঘরে এলাম। কিছুক্ষণ পরে এসে দেখলাম যে সে আমার ঘরে ঢুকছে একটা ব্যাগের ভেতরে, বেশ ফল নানান কিছু নিয়ে প্রবেশ করলো। তো ঢেলে দিল প্রায় এক ঝুড়ি ফল করা হবে। তো বললে, এগুলো খেয়ে নিস। আমি অতি আনন্দিত হলাম বটে, আর মনে মনে চিন্তা করলাম, আমার এই দুঃসময়ের ভেতরে এত বড় বান্ধব কে? এই দুঃসময় কেন বললাম? তার কারণ সেই সময় ছাত্র জীবন বলা চলে। তখন আমি কিছুই ইনকাম করতাম না। ওই বাড়ির থেকে যা টুকটাক পেতাম তাও না নেওয়ার চেষ্টা করতাম। আমার একটা বিদ্যা ছিল, সেটা হচ্ছে ড্রয়িং বিদ্যা। টুকটাক করতাম, তাও ছিল আমার ইচ্ছাধীন, পরাধীন ছিলাম না। আমার ইচ্ছাতে করব, না হলে করব না। আর দুই একটি টিউশন ফিউশন করে চলত। তো সেই ছেলেটির ভালো ইনকাম ছিল। ছেলেটির নাম মাঝখানে বলেই রাখি, বাকি বৃত্তান্ত আর কিছুই বলবো না। পশ্চিমবঙ্গেরই ছেলে, তার নাম হচ্ছে নিত্যরঞ্জন ঘোষ। তো যাই হোক, কোনো এক পূর্বজন্মের সম্পর্ক ধরেই বোধ হয় এই জন্মে আমাদের ছাত্র জীবনে একে অপরের সাথে সাক্ষাৎ এবং এতটা গভীর আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি লোকের মুখে দুঃসম্পর্ক, সেটা দুঃসম্পর্ক নয়, অতি নিকটের সম্পর্ক বলেই আমি মনে করি। এবং যা অন্ততপক্ষে আমি মনে করি, এবং তার কৃতকর্ম অনুসারে তো ফুটে উঠেছেই পূর্বের থেকেই, যে তার সাথে আমার কি গভীর এবং নিবিড় সম্পর্ক, যা ইহজাগতিক সম্পর্কের থেকে অনেক ঊর্ধ্বের। তা না হলে এটা হয় না। কারণ সেই অত্যন্ত নবীন বয়সে এই ধরনের মানসিকতা সাধারণত আজকাল দেখাই যায় না। তা যাই হোক, আরও অনেক বৃত্তান্ত রয়েছে। তো আমি মোটামুটি সুস্থ হলাম, চিন্তা করলাম যে হ্যাঁ, এই আমার প্রকৃত বান্ধব। তো সত্যি সত্যি মনের থেকে আমাদের এই যে দাদা এবং ভাইয়ের গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, যেখানে কোনো বিচ্ছিন্নতা ছিল না। পরবর্তীকালে এখনও গভীর সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি, এবং আমি মাঝে মাঝে খবর নেই। যে ছেলেটির কথা এখন বলছি, সেই ছেলেটি এখন হাই স্কুলের টিচার। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। কেন এই প্রসঙ্গটি টেনে নিয়ে আসলাম? এর কারণ হচ্ছে, আমি দেখেছি স্বচক্ষে ওই ছেলেটি যখন পড়াশুনো করছে, তো পড়াশুনোই করছে, টিউশন করছে, মানুষের উপকার করছে। এবং খুব ছোটোবেলা থেকে যখন ক্লাস 4-5-এ পড়ে, তখন সে মা বাবার কোল ছেড়ে বাইরে এসে পড়াশুনো শুরু করে। সম্পূর্ণরূপে অনেক দূরে বাবা মায়ের কোল ছেড়ে পড়াশুনো শুরু করে। সে এক কঠিন জীবনযাত্রা। তারপরে যখন 11-12 ক্লাস কমপ্লিট করলো, তারও পূর্বের থেকে বলা যায় 9-10 ক্লাস থেকেই সে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতো, বিনিময়ে পয়সা নিত না। যখন 11-12 ক্লাসে পড়তো, তখন 7, 8, 9, 10-এর বাচ্চাদের পড়াতো, দরিদ্র বাচ্চাদেরকে। সে নিজে হাতে গাইড করতো, নিজের ভালোবাসা থেকে হতো, এবং তাদেরকে জামা কাপড় পর্যন্ত কিনে দিত, বই পুস্তক পর্যন্ত কিনে দিত। সে নিজে কষ্ট করে জীবন নির্বাহ করলো, ছাত্র জীবন চালালে। পরবর্তীকালেও তার যখন
পড়াশোনার প্রায় অন্তিম পর্যায়ে, তারপরেও যখন এখন হাই স্কুলের টিচার, তখনও সেই তার মানসিকতা বজায় রেখেছে। তবে সাংসারিক জীবনযাত্রা, বাচ্চা কাচ্চা আছে, সেক্ষেত্রে তার একটি বন্ডেজ অবশ্যই এসে গেছে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সে অনেস্টলি জীবনযাপন করে। তো তার সম্পর্কে এত কথা কেন? কারণ হচ্ছে এই 26,000 যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তার মাঝখানে এই ছেলেটি পড়ে গেছে, যে কিনা আমার খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ সম্পর্কের দাদা ভাইয়ের সম্পর্ক। তো আমি গত রাত্রি তো ফোন করেছিলাম, কি ব্যাপার, কি খবর, আমি তো খবরটা ডিটেল জানি না। তো সে এক বাক্যে বললো, হ্যাঁ যা দেখেছো যা শুনেছো সবই সত্যি। লাস্টে আমি আর একটু ক্লারিফাই করে নিলাম, পরিষ্কার হয়ে নিলাম, যে তুমি কি ওই 26,000 শিক্ষক শিক্ষিকার ভেতরে পড়েছো? তো বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, পড়েছি। সে তখন টিউশন পড়াচ্ছিল, বলছে পরে কথা বলবো, পড়িয়ে নি, তারপরে আর কথা হয়নি। যাই হোক, তো গত বছর প্রায় 1 বছর হতে চললো বলা চলে, তখন এই ব্যাপার ঘটেছিল, তখন ওরা আন্দোলন করছিল, তখন আমি পরিষ্কার জানি। তো সেটা এবছর সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আবার অ্যাপিল করেছে 24 ঘন্টার ভেতরে এই যারা চাকরিহারা তাদের সপক্ষে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলে একজন আছেন, এই সুপ্রিম কোর্টের বিচারপতি, স্বনামধন্য বিচারপতি, তিনি বলেছেন বিষয়টি নিয়ে ভাববেন, বাকিটা সে অন্য ব্যাপার। তো যাই হোক, এখন এইসব মামলা মোকদ্দমা এখন চলছে। অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা ভবিষ্যতে কতটুকু তার ব্যতিক্রম ঘটবে সেটা সময় বলবে। তো এই শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কার, এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। তো যখন শিক্ষাক্ষেত্রে এতটা দুর্নীতি, বর্তমান শিক্ষামন্ত্রী আবার সেখানে একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম, বলছেন যে এই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদেরকে ধৈর্য রাখা উচিত। উনি বলছেন ধৈর্য রাখা উচিত, ভীষণ সুন্দর। এখন তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষা দেবেন, খুব স্বাভাবিক ব্যাপার, টিচার মানুষ, এ নিয়ে আর কি বলবো। তো এটা যে কত বড় অন্তঃসার শূন্য প্রবচন বা প্রবাদ বা শিক্ষণীয় একটি মতাদর্শ, সেটা বুদ্ধিমান যারা তারা ভালো করে জানেন। যাক, এই বিষয় নিয়ে আমি আর সমালোচনা করব না, কারণ সমালোচনার অনেক ঊর্ধ্বে উঠে গেছে। তা যদি না হতো তাহলে এই 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, এর মাঝখানে আবার ঘটনা ঘটে গেছে অন্যরকম। এই যে আমাদের যে ছেলেটির কথা বললাম, এ কিন্তু একদম জেনুইন পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে, এবং সে অত্যন্ত একরোখা গোড়া। সে বলেছে নিজের ট্যালেন্ট থেকে চাকরি করব, চাকরি পাবো, যদি না পাই তাহলে করব না। তার জীবনে দেখেছি বহুবার পরীক্ষা দিয়েছে, ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে, কিন্তু কোথায় গিয়ে যেন আটকে গেছে যে কোনোভাবে। তার থেকে অধম প্রকৃতির যারা বন্ধুবান্ধব, তারা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ডিসঅনেস্টলি জীবনযাপন করছে, তারা কিন্তু সহজে চাকরি পেয়ে গেছে টাকা পয়সা দিয়ে। এগুলো প্রমাণ আমাদের কাছে আছে। যাই হোক, বিষয় নিয়ে আমি আর মুখ খুলব না। তো এই ছেলেটি অনেস্টলি জীবনের একটি হতাশার পরে গিয়েও ধৈর্য ধরে অবশেষে চাকরিটা পায়, এবং সেটা নিজের পরিশ্রমের দ্বারা। ভালো নাম্বার, ভালো সার্টিফিকেট, কতগুলো ডিগ্রি, অনেস্ট জীবনযাপন, প্রচুর পড়াশুনো, স্টাডি করেছে। দিনের 24 ঘন্টার ভেতরে দেখা যাবে 8 থেকে 12 ঘন্টা পড়াশুনো করেছে, করে তারপরে এই পরিশ্রমের দ্বারা আজকে এখানে এসেছে। ওর যে লোক লস্কর নেতা মিনিস্টার ছিল না তা নয়, ওর কাছে অনেক স্টুডেন্ট আসতো যাদের 2-1 পিতামাতা, আত্মীয় স্বজন, যারা ওই পশ্চিমবঙ্গের বড় বড় মন্ত্রী মিনিস্টারের খুব কাছের মানুষ, বলা চলে সিএমেরও কাছের মানুষ। অনেক নেতা দাদা সমাজের, তারা ওই তার কাছে এসে বলতো যে ভাই তোমার তো স্টুডেন্ট, তো তাদের বাবা এত বড় ক্ষমতাশীল, তুমি একটু চেষ্টা করো না, এত বছর ধরে ভুগছো, এত কষ্ট করছো, একবার এখানে গিয়ে একটু বললেই তো হয়ে যায়। তো এরকম আমরা কথা প্রসঙ্গে শুনেছি, তার মুখেই শুনেছি। সে বলছে কখনোই না, সে আমার স্টুডেন্ট, তার বাবা কি করে, মা কি করে, সব দেখার বিষয় আমার না। আমি আমার কর্মানুসারে চেষ্টা করব, আমি আমার কর্মানুসারে আমি সেই শক্তিকে পাওয়ার চেষ্টা করব, বা আমি আমার অধিকারকে পাওয়ার চেষ্টা করব, অন্য কারো লেজ ধরে নয়, কোনো টাকা পয়সা দিয়ে নয়।
সে গোড়া প্রকৃতির মানুষ, গোড়া প্রকৃতির ছেলে। যারা তার সাথে সম্পর্ক স্থাপন করেছে বা তাকে যারা চেনে তারা ভালো করে জানে যে হ্যাঁ এই প্রকৃতিরই ছেলে সে, এতে কোনো মিথ্যা নেই। তাহলে ছেলেটি জেনুইন পরীক্ষা দিয়ে চাকরি পেল। এর থেকে চরম সত্য জগতে বোধহয় কোনো সত্য থাকলে তার ভেতরে এই একটি। তো সেই ছেলেটির চাকরি গেছে। তাই এর মাঝখানে যে দুর্ঘটনার কথা বলছিলাম তার কারণ হচ্ছে উত্তর 24 পরগনার বাগদায় সৎ মণ্ডল বলে একজন ব্যক্তি আছেন, তিনি এখন জেলে। তার নাম, কথিত নাম হচ্ছে চন্দন মণ্ডল, আবার ভালো নাম হচ্ছে সৎ মণ্ডল। তাই এই সৎ মণ্ডল এখন জেলে, কারণ হচ্ছে এই শিক্ষাক্ষেত্রের দুর্নীতি। এই যারা চাকরি হারিয়েছেন তাদের ভেতরে কারো কারো কাছ থেকে প্রায় শতাধিক বলা চলে সেই এলাকার মানুষদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে। এখন সে জেলে আছে সিবিআই তদন্তে। যাই হোক, এখন যারা এই চাকরি এখন বর্তমান হারিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তারা এখন আর কিছু করতে পারছে না, বলতে পারছে না। যাদের কাছে গিয়ে বলবে তারা এখন বেপাত্তা লাপাত্তা। এরকম বাঁকুড়া বহু বহু জায়গার এরকম ঘটনা রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী কি যেন ছিল, সে এখন জেলে রয়েছে। তার খুব কাছের মানুষগুলো ধরা পড়েছে, এরকম প্রমাণ হয়েছে যে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, অর্থাৎ টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে। অর্থাৎ যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি গেছে এই 26,000-এর ভেতরে, আবার যোগ্যেরও চাকরি গেছে। তাই এই যোগ্যতার ভেতরে বা যোগ্যের ভেতরে যে পড়েন সে এইরকম নিত্যরঞ্জন ঘোষের মতো আরও অনেক আমাদের নিকট আত্মীয়, খুব কাছের সৎ ছেলে মেয়ে, সৎ শিক্ষক শিক্ষিকা। তারা কিভাবে ধৈর্য ধরবে? জীবনের তো মধ্য বয়সে চলে এসেছে, তারা এখন কিভাবে ধৈর্য ধরবে? তাদের জীবনের যে পরিশ্রম, তাদের যে কষ্টের জীবনযাত্রা, সেখানে মাত্রা ছাড়িয়ে গেছে বহু বছর আগে। 2016 সালের আগেও মাত্রা ছাড়িয়ে গেছে। তারপরেও যোগ্যতা থাকা সত্ত্বেও ক্রমান্বয়ে হতাশার ভেতরে গিয়েও ধীরে 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 আজকের একটি উজ্জ্বল স্টেজ পেয়েছিল, জীবনের একটি স্বপ্ন মঞ্চ পেয়েছিল, কিন্তু সেটা আবার টুটে গেছে, সেটা আবার ভেঙে গেছে। এখন কি করে ধৈর্য ধরবে? এখন আধ্যাত্মিকতার কথা বলতে বলতে কেন এই কথা বলছি, কারণ কি জানেন? আমরা পড়াশুনো করেছি সাধারণ জাগতিক সিস্টেম অনুসারে। সেখানে একটি কথা ছিল, শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্বামী বিবেকানন্দ বলছে ভেতরের আত্মার পূর্ণত্বের প্রকাশের নামই হচ্ছে শিক্ষা। আবার সামাজিকভাবে আমরা জানি 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তার ভেতর হচ্ছে শিক্ষা হচ্ছে অন্যতম। এই শিক্ষাই জাতির নাকি মেরুদণ্ড। মেরুদণ্ড কেন বলা হলো? তাহলে একটু মেডিকেল সায়েন্সে যেতে হবে। এখন যে অস্ত্রোপচার করবে সার্জন বা এক্সরে করবে, যা কিছু করবে মেডিকেল ডক্টর, তার যদি শিক্ষা না থাকে তাহলে তো ভাই চোখের ডাক্তার হয়ে সে ছুরি ঢুকিয়ে দেবে হয়তো পেটে, লিভারের ডাক্তার হয়ে সে হয়তো ঢুকিয়ে দিল হচ্ছে হার্টের ভেতরে ছুরি, কাটতে হবে কি করে সে হয়তো জানে না। সুতরাং শিক্ষা প্রয়োজন। যে স্কুল টিচার, যে শিক্ষাটা দাঁড়িয়ে আছে স্কুল টিচারদের উপরে, সমাজ থেকে যদি এই শিক্ষা এখন উঠে যায় তাহলে চোর, ডাকাত, বদমাইশ ভরে যাবে। কথা প্রসঙ্গে আবার এসে যায় যে সমস্ত এই শিক্ষাক্ষেত্রের দুর্নীতির জালে যারা জড়িয়ে আছেন তারাও তো শিক্ষামন্ত্রী, অমুক মন্ত্রী। সুতরাং তাদের কি সত্যি মেরুদণ্ড আছে? তাই শিক্ষা এবং মেরুদণ্ড দুটো পারস্পরিক। মেরুদণ্ড মানে আপনার মেরুদণ্ডের ভেতরে 3টে নারী আছে, একটি হচ্ছে গঙ্গা, একটি যমুনা আর একটি সরস্বতী নারী। এই সরস্বতী নারীকে আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় জ্ঞান নারী। আমি কেন শিক্ষার কথা বলছি বা বর্তমান যে দুর্নীতির কথা প্রসঙ্গ চলছে সেসব নিয়ে কেন আলোচনা করছি, এর সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক কোথায়? আধ্যাত্মিকতার সম্পর্ক হচ্ছে এই জায়গায় যে আমাদের মেরুদণ্ডের ভেতরে সরস্বতী নারী রয়েছে, জ্ঞান নারী রয়েছে। ওই জ্ঞান নারী যতক্ষণ না প্রকাশিত হয় ততক্ষণ শিক্ষামন্ত্রী হয়ে সে দুর্নীতির জালে নিপতিত হতে পারে। সেটা বর্তমান সমাজে আমরা দেখছি। সুতরাং ব্যবহারিক জগতের যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার অর্থাৎ মেরুদণ্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। আদারওয়াইজ
সমাজ ভ্রষ্টাচারে পরিপূর্ণ হয়ে যাবে, এই দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে যাবে। অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা আসলেই নয়, তারা শিক্ষক শিক্ষিকার তালিকায় আসবে এবং তাদের কারণে পাপী মরে সাত ঘর নিয়ে মরে। এখন বর্তমান সেই নিত্যরঞ্জন ঘোষের মতো আর অনেকেই আফসোস করছে জীবনের এই মধ্য এজে এসে, 45, 50, 55 বছর বয়সে এসে তারা এখন জীবনের বলদের মতো চিন্তা করছে, কষ্ট করছে, ঘানি টানছে। তার মানে মেরুদণ্ডহীন মানুষ পশুর তুল্য। আর যার মেরুদণ্ডের ভেতরে এই সরস্বতী নারী জ্ঞান বা শিক্ষা প্রকটিত হয়নি, সে সমাজ কি আশা করবে? সুতরাং বর্তমান শিক্ষাকে ভারতীয় সনাতন সংস্কৃতির সাথে, আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত না করতে পারলে এই সমাজ ভ্রষ্টাচারে পরিপূর্ণ হবে। তাই আজকে শিক্ষামন্ত্রী যারা আজকে নাটক নোবেল নিয়ে পড়াশুনো করে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন, তাদের এই আধ্যাত্মিক শিক্ষাটা বিরাট প্রয়োজন। গতানুগতিক ওই অজগর আসছে তেড়ে এই সমস্ত দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত আধ্যাত্মিক হয়ে ওঠা যাবে না। আমাদের যে প্রাচীন যে ভারতীয় সনাতন সংস্কৃতি, বর্তমান শিক্ষকদের সেই শিক্ষা অর্জন করতে হবে, বর্তমান ছাত্রছাত্রীদেরকে সেই শিক্ষা দিতে হবে। বর্তমান যারা শিক্ষার ক্ষেত্রে ধারক বাহক হিসেবে, শিক্ষামন্ত্রী হিসেবে বর্তমান কাজ করছেন, প্রাচীনকালে যাদেরকে আমরা আচার্য বলতাম, শিক্ষা গুরু বলতাম, দীক্ষা গুরু বলতাম, সেই সব জিনিসগুলো আমাদেরকে এখন কালটিভেট করতে শিখতে হবে। আদারওয়াইজ সমাজ জীবনে ভরে যাবে এই ভ্রষ্টাচার, অনাচার, দুর্নীতি, এই সম্প্রীতি থাকবে না। তখন একটা সময় দেখা যাবে আমাদের এই নিকট আত্মীয় যারা আজকে হয়তো আমরা বলছি দূর সম্পর্কে নিত্যরঞ্জন ঘোষ, যদি আজকে আমার খুব কাছের মানুষ এটা হতো, যদি আজকে আমার চাকরি চলে যেত, তখন আমি কি করতাম? আজকে যে পরিবারের একটি ছেলে কষ্ট করে পড়াশুনো করে চাকরিটা পেয়েছিল, এখন তার মধ্য বয়স 45 থেকে 50-এর ভেতরে রান করছে, তার বাবা মা বৃদ্ধ, এখন তার আর এই চাকরির পয়সা ছাড়া তার সংসার চলে না, সে এখন কি করবে? সমাজে দ্রব্যমূল্য যে পরিমাণে বেড়েছে, অপরিষ্কার অপরিচ্ছন্নতা যেভাবে বেড়েছে, লোকসংখ্যা যে হারে বাড়ছে এবং সম্প্রীতি যে হারে কমছে, নির্ভরশীলতা যে হারে কমে যাচ্ছে, বিশ্বাস যে হারে কমে যাচ্ছে, সেখানে একটি মানুষ এই পারিবারিক জীবনে কিভাবে বেঁচে থাকবে? 10 টাকা ইনকাম করলে ট্যাক্সের ভেতরে চলে যাচ্ছে হয়তো 2-4 টাকা 5 টাকা, তাহলে হাতে কি থাকছে অ্যাট লাস্ট? তবে এখন বক্তব্য হচ্ছে যে সমাধান কি? এরকমভাবে কি চলতে থাকবে? সহজ কথায় যারা অ্যাপিল করেছে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাদের ভালো করে জানা উচিত যে আইন বা সাংবিধানিক পক্ষ থেকে বলা হচ্ছে যোগ্য এবং অযোগ্য দুটোকে ডিফারেন্সিয়েট করুন, এবং যেখানে এই তদন্ত করে বের করার দায়িত্ব তাদের, সিবিআই মাঝখানে দায়িত্ব নিয়েছিলেন, সেটা স্থগিতাদেশ করে দিয়েছে। বাস ফলে রাজ্য সরকারের বিরাট আনন্দ, বাস এটাকে আর তদন্ত করতে পারবে না, এখন অ্যাপিল করেছে, প্রশাসনিক সমস্যা তৈরি হতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট আপনি একটু দেখুন এই চাকরিহারাদের জন্য প্রশাসনিক সমস্যা। আরে ভাই, পারিবারিক সামাজিক নানান সমস্যায় জর্জরিত, সবথেকে বড় কথা হচ্ছে যোগ্য অযোগ্য, এর মাঝখানে যারা টাকা দিয়ে ঢুকেছে তারা তো শিক্ষকই নয়। এবং কারা ঢুকালো এই প্রশ্নটাই তো স্বাভাবিক, আগে তো এটার বিচার হওয়া দরকার। যদি খারাপটা বাদ দিয়ে দেওয়া হয়, ভালোটা বেরিয়ে আসবে, বা ভালোটা বাদ দিয়ে দিলে খারাপটা বেরিয়ে আসবে। সহজ কথা, যাদের কাছে পেপার ছিল সেই পেপারস কোথায়? একটু রাজনৈতিক আলোচনার গন্ধ ফুটে বেরোচ্ছে আমার নাক থেকে, মুখ থেকে, আমার কথন ভাষণ থেকে বেরোচ্ছে বোধহয়। এখানে পরিতাপের বিষয় না বললেই নয়, কারণ যে দুর্গন্ধটা এখন সমাজে ভরে গেছে, সেই দুর্গন্ধ আমাদেরকে মুক্ত করতে হবে। সহজ পরিভাষায় এটাকে কেউ বুঝতে পারছে না। আর সুপ্রিম কোর্টও কী বিচার বিশ্লেষণ করবেন? সঞ্জীব খান্না, বিখ্যাত প্রধান বিচারপতি, তিনি বলছেন একটু হ্যাঁ ঠিক আছে আমি বিবেচনা করে দেখ। সুপ্রিম কোর্ট তাহলে কিসের উপরে রায়টা দিল, কিসের উপর নির্দেশটা দিল? যে প্রধান বিচারপতি এই নির্দেশটা দিয়েছেন, প্রমাণ সাপেক্ষে দিয়েছেন। তো এমন কি প্রমাণের বাকি রইল যে পরবর্তীতে আবার অ্যাপিল করা যাবে? তাহলে সেই সিদ্ধান্ত দেওয়ার কি মিনিং আছে? বক্তব্য হচ্ছে যোগ্য এবং অযোগ্য, যখন এই জায়গায় ত্রুটি বেরিয়েছে, হ্যাঁ অযোগ্যদের চাকরি এখানে হয়েছে এবং যথেষ্ট 70% প্রমাণিত, সমাজ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু 70 থেকে 80% প্রমাণিত হয়েছে যে অযোগ্যরা ওখানে প্রবেশ করেছে, পাপী মরেছে, সাত ঘর নিয়ে এখন মরছে। কিন্তু সরকারের দায়িত্ব, এসএসসি যে বোর্ড আর কি, তো তাদের দায়িত্ব
তাদের নাকি সেই পেপারসপত্র নেই শোনা যাচ্ছে, না নানান ধরনের ঝামেলা তারা তৈরি করে বসে আছে। এর দায়বদ্ধতা কি এই ধরনের ছেলে মেয়েদের জীবনে আসবে? ধৈর্য কারা ধরবে? ধৈর্য কাদের ধরা উচিত? শিক্ষাটা আগে কাদের শেখা উচিত? যারা এই সমাজের এখন ধারক বাহক হিসেবে, নেতা মিনিস্টার হিসেবে কাজ করছেন, তাদের আগে সততার প্রয়োজন। তাদের সততার, তাদের ধৈর্যের স্খলন ঘটেছে, তাদের সদ্বৃত্তির চ্যুতি ঘটেছে, তাদের অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। তারা এখন অন্যকে শেখাচ্ছে, ভাই ধৈর্য ধরো। আসল চাকরি যারা হারিয়েছে, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা। সেই জন্যে বড় বক্তব্য হচ্ছে, সমাজ জীবনের আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে কণ কণে, আর রাজনৈতিক জীবন চর্চার কথা বললে তো আলাদা বিষয়, সমস্ত জায়গায় আজকে ঘুণে ধরার সমাজ। এখান থেকে বাঁচতে গেলে, এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রকৃত একজন শিক্ষক বা ছাত্র হওয়ার চেষ্টা করতে হবে, প্রকৃত পিতামাতা হওয়ার চেষ্টা করতে হবে। আমি শিক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছি, আমার সন্তান মানুষ হয়ে যাবে না। প্রত্যেক পিতামাতাকে আগে শিক্ষক হয়ে উঠতে হবে। আর প্রত্যেক পিতামাতা হওয়ার আগে বৈবাহিক জীবন থেকে আমাদের 16টি সংস্কার আছে। পুংসবন থেকে শুরু করে, গর্ভাধান থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে সমস্ত জায়গায় একটি শিক্ষণীয় পদ্ধতির মাঝখান দিয়ে প্রবেশ করতে হবে। অর্থাৎ জীবনের প্রত্যেকটি পদক্ষেপে শিক্ষা অর্জন করবার চেষ্টা করতে হবে, অর্থাৎ জ্ঞান। যখন এই প্রক্রিয়া আসবে, তখন একটি প্রকৃত সন্তান হবে, প্রকৃত পিতামাতা হবে। আর সেই প্রকৃত পিতামাতার আবার একটি উৎকৃষ্ট সন্তান হবে, আবার সেই উৎকৃষ্ট সন্তান একজন প্রকৃত শিক্ষক হবে, প্রকৃত ছাত্র হবে। আবার সেই প্রকৃত শিক্ষক সেই ছাত্রদেরকে আবার পড়াবেন। তখন সমাজ হবে সুশৃঙ্খল, সমাজ হবে প্রকৃত সৎ নিষ্ঠার সাথে প্রবাহমান স্রোতের মতো, এক সরস্বতী নদীর মতো। বেদে যা উল্লেখ করা রয়েছে, তাহলে আমাদের জীবন সত্যি সত্যি বেদপূর্ণ হবে, বেদময় হবে। এই জগৎ বেদনাময় হবে না, বেদপূর্ণ হবে, বেদময় অর্থাৎ জ্ঞানময় হবে। এই জন্যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি এই জ্ঞান শূন্য হয়ে যায়, আমি সাধারণ শিক্ষার কথা বলছি না, সম্পূর্ণ যে জ্ঞানের কথা বলছি, এই জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে মেরুদণ্ডহীন হয়ে যায়। মানে সরস্বতী নারী নেই, মানে সে হচ্ছে পশুর সমান। এই জন্য শাস্ত্র বলছে, বীর্যহীন মানবা পশু বিশ্বামানা। বীর্য যদি না থাকে তাহলে মেরুদণ্ড ভেঙে যায়। আর এই বীর্যের ভেতরে ইলেকট্রিক প্রবাহের মতো প্রবাহিত হচ্ছে সরস্বতীর নদী, তার ভেতরে রয়েছে জ্ঞান। তার মানে দেখতে পাচ্ছেন আমাদের আধ্যাত্মিক জীবনের সাথে এই ব্যবহারিক জগতের কত নিবিড় এবং গভীর সম্পর্ক। সুতরাং প্রাতিষ্ঠানিক শুধুই সামাজিক জীবনযাপন করব, শিক্ষা অর্জন করবো, এটা করলে চলবে না। যারা আজকের ধারক বাহক, যারা আজকে সমাজকে পরিচালনা করছেন, নেতা মিনিস্টার থেকে শুরু করে সাধারণ নিচতলার পর্যন্ত ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকারা, প্রত্যেকটি জায়গায় তাদের আদর্শ ঠিক রাখতে হবে। তো সেইভাবে আমাদের এই কাছের যে মানুষটি, আমার যে কাছের দাদাভাইয়ের সম্পর্কের সাথে সম্পৃক্ত অতি আত্মিকতার সম্পর্ক, এই নিত্যরঞ্জন ঘোষ মহাশয়, অর্থাৎ হাই স্কুলের এখন শিক্ষক, কিন্তু এখন চাকরি হারিয়েছেন, যাই 26,000 তালিকার ভেতরে পড়েছে, আগামীতে কী হবে বলা কঠিন। তো এই রকম ছেলেদের মতো, এই রকম শিক্ষকের মতো শিক্ষক হয়ে উঠতে হবে, যে কিনা তার পিতামাতার প্রতি সঠিক দায়িত্ব পালন করছে। পিতামাতা বলতেই তার ধ্যান জ্ঞান। আমি যে শিক্ষকের কথা বলছি, নিত্যরঞ্জন ঘোষ, তার পিতামাতা অন্তঃপ্রাণ। তার মায়ের ছোট্ট একটি অপমানের কারণে রাতারাতির ভেতরে 50 লক্ষ টাকার একটি বাড়ি বানিয়েছিলেন। ওই ছেলেটি একটি ভাড়া বাড়িতে থাকতো, গল্পটি না বললেই নয়। তো বাইরে টিউশন করতে গিয়েছিল, বাইরে কোনো কাজে গিয়েছিল। তোর মা অনেক দিন পরে, বহু বছর পরে ছেলে কোথায় থাকে সেখানে একটু দেখতে এসেছে। তো মা গ্রামের মেয়ে, তো খুব সহজ সরল মা। তো বাইরে একটি টিউবওয়েল ছিল। তো ইহারা ঘরের ভেতরে এই যে বাথরুমে স্নান টান করা খুব একটু পছন্দের নয়। ওনারা পুকুরে স্নান করেন, তারপরে হ্যান্ড টিউবওয়েল রয়েছে সেখানে স্নান করেন, ঠিক আছে, ওটাই ওদের একটি স্বভাব, ভালো লাগে, আমাদেরও রয়েছে সেটা। তো ওই টিউবওয়েল থেকে স্নান করে খানিকটা কাপড় নিংড়ে ওই নিচ থেকে ওই ছেলের যে রুমটি রয়েছে, অর্থাৎ আমাদের সেই শিক্ষকবাবুর ঘরে যাচ্ছেন। তো ওই সামান্য জলের 2-1 ফোঁটা পড়েছে ওখান থেকে যাতায়াতের পথে। তো মালিক ওই দোতলার উপরে ছিল, এখান থেকে দেখেছে ভদ্রমহিলা। সাথে সাথে ওই মাটিকে একটু কটু কথা বলেছিলেন। তা উনি শান্তভাবে শুনলেন
তারপরে ছেলেটি যখন আসলো, এসে দেখছে মা মুখ কালো করে বসে আছে। কি ব্যাপার? কিছুই বলছে না। বলছে কী হয়েছে বলো? তো মোটেই বলবে না। তারপরে বলছে বাবা ও নিয়ে তোমার আর মাথা ঘামানোর দরকার নেই, আসলে আমি তো বুঝতে পারিনি, যে কোনোভাবে আমারই ভুল হয়েছে। আমি আসলে বাইরের টিউবওয়েল থেকে স্নান করে ওই কাপড় পরা অবস্থা একটু নিংড়ে টিংড়ে সামান্যভাবে আমি ঘরে প্রবেশ করছিলাম, সেই সময় ওনার ওঠার পথে যে সিঁড়িটা, একই সিঁড়ি তো ওখানে 2-1 ফোঁটা জল পড়েছে, তাতে উনি একটু অসন্তুষ্ট হয়েছেন, এটা ছাড়া আর কিছুই না। সঙ্গে সঙ্গে উনি উপরে চলে গেলেন, গিয়ে প্রটেস্ট করলেন এবং বললেন যে আপনি আমার মাকে অপমান করেছেন, ঠিক আছে দেখা যাবে সময় আনে পর। তারপরে ওইখান থেকে সাথে সাথে বেরিয়ে আসে, ঘর ছেড়ে দেয় এবং রাতারাতি মানে ওর মাথা তো গরম হয়ে যায় যে আর ভাড়া বাড়ি নয়, ভাড়া মেস নয়, কারোর কাছে ভাড়াটিয়া হিসাবে নয়, আজকে আমার মায়ের অপমান। তো পকেটে তখন 0 পয়সা কিছুই ছিল না। তো মাতৃভক্তি ওনার এতটা প্রকট, ও মোটামুটি 15 থেকে 1 মাসের ভেতরে ঘর তুলে দেয়, জায়গা কিনে 1.5 থেকে 2 কাঠা জায়গা কেনে, যার বর্তমান এখন মূল্য যে 1 তলা বিল্ডিং তৈরি করেছে, পূর্ণ কমপ্লিট হয়নি, তাতে ওর 50 লাখ টাকা নেমে গেছে। ধার দেনা করে এটা তৈরি করেছে যে জীবনে মরে যাব, যাই হোক আগে মায়ের সম্মান রক্ষা করব। তারপরে তার বিবাহ হয় ভালো জায়গায়, ভালো পরিবারে, যাই হোক সেই বাড়িটি তৈরি হয়েছে এবং সেখানে শত্রু মিত্র সবাইকে নেমন্তন্ন করে দেখিয়েছিল এবং সেই ঘরটি বা সেই বাড়িটি অত্র অঞ্চলের সবথেকে দামি বাড়ি বলা চলে। যাই হোক ওটা ইনকমপ্লিট অবস্থা হচ্ছে এটা আর কি। তো এই হচ্ছে পিতামাতার প্রতি তার সাধারণ ভক্তি। বললে অনেকে এটা অন্যরকমভাবে নেবেন, কিন্তু আমি এটা ভক্তির দৃষ্টিকোণ থেকে দেখব। তা পিতামাতার প্রতি শ্রদ্ধা, সমাজের অন্যান্য বাচ্চাদের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা, সমাজের প্রতি দায়িত্ব, কেউ বিপদে পড়েছে সাথে সাথে তাকে সহযোগিতা করা, এরকম অনাহারীকে অন্নদান করা, দরিদ্রকে পয়সা দেওয়া, কোনো রুগ্ন ব্যক্তিকে, যেমন আমার একটু উদাহরণ, তাকে সেবা করা, এরকম জীবনের প্রতি পরতে পরতে আমি অন্তত তার জীবনে এটা দেখেছি, অনেকেই সেটা দেখেছে। সুতরাং এইরকম একজন, এবং যাদেরকে ও শিক্ষা দিচ্ছে ছাত্রদেরকে, তাদেরকে প্রাণপণে শেখাচ্ছে, ভালোবেসে শেখাচ্ছে এবং একটি গাইড হিসেবে শেখাচ্ছে, তার দায়িত্ব এবং কর্তব্য আছে সেইভাবে শেখাচ্ছে। এলো জগা খিচুড়ি পাকিয়ে এলো আর গেল, এরকম একটি ব্যাপার আছে, আমার কোনো ব্যাপার না, পরের ছেলে পরে আনন্দ, গল্লায় গেলে আরও আনন্দ, এইটা ব্যাপার না। ভালোবেসে পড়ানোর যে বিষয়টি, ভালোবেসে দায়িত্ব নেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু রয়ে গেছে। সুতরাং সমাজ জীবনে যদি এরকম একজন উৎকৃষ্ট, আমি আধ্যাত্মিক শিক্ষকের কথা বলছি না, অন্তত পক্ষে এইরকম শিক্ষকও পরিণত হয়, তাহলেও সমাজ তাদের কাছ থেকে কিছু শিখবে। তাদের কাছ থেকে যে ছাত্র তৈরি হবে, তারাই হবে আগামী দিনের মেরুদণ্ড, তারাই হবে সমাজের আগামী দিনের ধারক এবং বাহক। সুতরাং শিক্ষাক্ষেত্র একটি বিরাট বড় যুদ্ধক্ষেত্র। শিক্ষাক্ষেত্র একটি কুরুক্ষেত্রের সম, যেখানে ন্যায় এবং অন্যায়ের যুদ্ধে ধর্মকে টিকিয়ে রাখতে হবে, ধর্মকে বিজয়ী হতে হবে, ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং সহজ বিষয় নয় এবং পরিষ্কার এবং পরিচ্ছন্নতার সঙ্গে এবং প্রতিনিয়ত এই সরস্বতী নদীতে প্রবাহিত হতে হবে। এই জন্যে আমাদের জ্ঞান চেতনার যে প্রতীক, জ্ঞান চেতনার যে দেবতা বা দেবী, তিনি হচ্ছেন সরস্বতী, অর্থাৎ জ্ঞান নারী। সুতরাং প্রত্যেক ছেলে মেয়েদের সমাজের উচ্চতলা থেকে নিচতলা পর্যন্ত এই জ্ঞান নারীকে প্রকাশ করবার চেষ্টা করতে হবে, তা না হলে সমাজ টিকে থাকা বহুত কঠিন হয়ে যাবে, বহুত কঠিন হয়ে যাবে। আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি গেছে, শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, তার ভেতরে অযোগ্য আছে, যোগ্য আছে, আগামীতে পুরো অযোগ্যতায় ভরে যাবে। এখন তো সমাজে দেখতেই পাচ্ছি, সেগুলো এখন রাজনৈতিক আলোচনা আমি করব না। বাকিটা সবাই সবার প্রতি ধ্যান দিতে হবে এবং প্রকৃত ন্যায়ের পথে চলতে হবে, সত্যের সঙ্গে চলতে হবে। আর উঁচুতলা যারা মানুষ আছেন, তাদের অন্তত চারিত্রিক বৈশিষ্ট্যের একটু পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন, না হলে আপনারা তো বাঁচতে পারবেন না, সমাজ শেষ হয়ে যাবে।